বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী তথা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের উপস্থাপন। আমার এই উপস্থাপনের মধ্যে রয়েছে উপপাদ্য 25, যেটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা উপপাদ্য। তো এই উপপাদ্যটি বোঝানোর আগে, এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করার আগে, এই উপপাদ্য বোঝার জন্য যেই কিছু খুঁটিনাটি বিষয় আমাদের আগে থেকে জানা দরকার, সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করছি আগে। তো এর মধ্যে আছে একটি বৃত্ত ও একটি সরল রেখার মধ্যে সম্পর্ক। একজন মানুষের সাথে আরেকজন মানুষ বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যেমন সম্পর্ক হতে পারে, ঠিক গণিতে একটা বৃত্ত এবং একটা সরল রেখার মধ্যে এরকম সম্পর্ক হতে পারে। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই, বিষয়টা হবে এরকম। এটা হচ্ছে একটা বৃত্ত, আর ধরো এটা একটা সরল রেখা, এখন সরল রেখা একটা বৃত্ত এক জায়গায়, সরল রেখা আরেক জায়গায়, দুটার মধ্যে কোনো কানেকশন নাই। এই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। যদি এই সরল রেখাটা বৃত্তটার কাছাকাছি থাকে, বৃত্তটার সাথে যদি লেগে থাকে সেই ক্ষেত্রে দুই রকম হইতে পারে। একটা হইতে পারে এরকম যে সরল রেখাটা কি করলো, বৃত্তটিকে দুইটা বিন্দুতে ছেদ করলো। সরল রেখাটা যদি বৃত্তটিকে দুইটি বিন্দুতে ছেদ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সরল রেখাকে বলতে পারি এই বৃত্তের একটি ছেদক। এবং যেই দুইটা বিন্দুতে ছেদ করলো সেই দুইটা বিন্দুকে বলতে হবে ছেদবিন্দু। ছেদকের ক্ষেত্রে আমরা কি পাবো, দুইটি ছেদবিন্দু। এবং ছেদক একটা বৃত্তকে কেবলমাত্র দুইটি বিন্দুতে ছেদ করতে পারে, একটাও না, দুইয়ের অধিকও না, শুধুমাত্র দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। তো এই সরল রেখা এবং বৃত্তের মধ্যে সম্পর্কটা আর কিভাবে হইতে পারে, আমরা যদি এরকম চিন্তা করি যে এখন তো ছেদক তো কি করে, বৃত্তটিকে দুইটি বিন্দুতে ছেদ করে। আর এই সরল রেখাটা যদি বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করে, একটা বিন্দুতে যদি স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমরা বলবো এই সরল রেখাটি হচ্ছে এই বৃত্তের একটি স্পর্শক। যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে বলতে হবে সরল রেখাকে বলতে হবে বৃত্তটির একটি ছেদক। আর যদি একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে এই সরল রেখাকে আমরা বলবো বৃত্তটির একটি স্পর্শক। এবং যেই বিন্দুতে স্পর্শ করলো সেই বিন্দুটাকে বলতে হবে স্পর্শ বিন্দু। এই বিষয়গুলি কিন্তু আমাদের উপপাদ্য 25 প্রমাণ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এই হচ্ছে একটা বৃত্ত একটা সরল রেখার মধ্যে এই তিন ধরনের সম্পর্ক হইতে পারে। সম্পর্ক বলতে মূলত দুই ধরনের সম্পর্ক হইতে পারে। যদি সরল রেখা আর বৃত্তের মধ্যে কোনো কানেকশন না থাকে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। আমাদের দ্বিতীয় যেই বিষয়টা, দুইটি বৃত্ত ও একটি সরল রেখা যদি থাকে। এতক্ষণ তো আলোচনা করলাম একটা বৃত্ত ও একটা সরল রেখা। আর সেই ক্ষেত্রে যদি দুইটা বৃত্ত ও একটা সরল রেখা থাকে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কেমন হইতে পারে। একটা ধরো এটা একটা সরল রেখা, এই সরল রেখার বাহিরে এই সরল রেখাকে স্পর্শ করেনি এমন যদি কোনো বৃত্ত থাকে, তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। বৃত্তকে অবশ্যই স্পর্শ করতে হবে। সেই ক্ষেত্রে ধরো একটা বৃত্ত হলো এরকম, এখানে স্পর্শ করলো, এই বিন্দুতে স্পর্শ করলো। আরেকটা বৃত্ত হইতে পারে যে এইখানে স্পর্শ করলো। একটা সরল রেখাকে দুইটা বৃত্ত দুই বিন্দুতে স্পর্শ করছে। এই বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করলো, এই বৃত্ত আরেকটা বিন্দুতে স্পর্শ করলো। যদি এইরকম দুইটা বিন্দু, একটা সরল রেখা যদি দুইটি বৃত্তকে স্পর্শ করে, তাহলে যেই সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করে তাকে আমরা কি বলবো,
ওই বৃত্তের জন্য একটা স্পর্শক। এই তাহলে এই স্পর্শকটা কি করলো, এই স্পর্শকটা এই বৃত্তেরও স্পর্শক, এই বৃত্তেরও স্পর্শক। যদি দুইটি বৃত্তের একটা স্পর্শক হয় সেই ক্ষেত্রে আমরা এই স্পর্শকটাকে বলবো বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বা কমন একটা স্পর্শক। তো এই সাধারণ স্পর্শক কি করলে হয়, যদি একটা সরলরেখা দুইটা বৃত্তকে স্পর্শ করে। তো এখন দুইটা বৃত্ত কিন্তু বিভিন্নভাবে থাকতে পারে। একটা স্পর্শকের একটা সরল রেখা দুইটা বৃত্তকে বিভিন্ন পজিশনে স্পর্শ করতে পারে। বিভিন্ন পজিশনের জন্য তাদের মধ্যে সম্পর্কটা ভিন্ন রকম হবে। তো এর মধ্যে একটা পজিশন কিন্তু আমি দেখাইলাম। এখানে কীরকম বিষয়টা হলো কীরকম, যে একটা সরল রেখার একই পাশে দুইটি বৃত্ত অথবা দুইটি বৃত্তের কেন্দ্র যদি একটা সরল রেখার এক পাশে থাকে তাহলে এই স্পর্শকটাকে বলা হবে বৃত্ত দুইটির সরল সাধারণ স্পর্শক। প্রথমবার বলছিলাম কি যে একটা সরলরেখা দুইটা বৃত্তকে স্পর্শ করলে কি বলবো আমরা, সাধারণ স্পর্শক। কিন্তু দুইটা বৃত্তের কেন্দ্র যদি সরলরেখার একই পাশে থাকে তাহলে এই স্পর্শকটাকে আমরা বলবো কি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক। তো আরেকটা পজিশন হইতে পারে এরকম যে একটা বৃত্ত আছে সরল রেখার এক পাশে, আরেকটা বৃত্ত যদি হয় সরল রেখার অপর পাশে বলতে দুইটি বৃত্তের কেন্দ্র যদি সরল রেখার বিপরীত পাশে অবস্থান করে তাহলে যেই সাধারণ স্পর্শকটা পাবো আমরা, সেই সাধারণ স্পর্শকটাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। দুইটা বৃত্তের কেন্দ্র যদি এক পাশে থাকে তাহলে সরল সাধারণ স্পর্শক, আর যদি দুইটা বৃত্তের কেন্দ্র সরলরেখার দুই পাশে থাকে তাহলে বলবো কি আমরা, তির্যক সাধারণ স্পর্শক। এখন এই যে দুইটা বৃত্ত যদি এতক্ষণ তো আলোচনা করলাম, দুইটা বৃত্ত কি করলো, একটা সরল রেখাকে দুই বিন্দুতে স্পর্শ করছে। এখন দুই বিন্দুতে স্পর্শ না করে যদি এক বিন্দুতে স্পর্শ করে, দুইটা বৃত্ত যদি একটা সরল রেখাকে একই বিন্দুতে স্পর্শ করে তাহলে পজিশনটা কিরকম হইতে পারে এইরকম একটা এখানে স্পর্শ করবে বিষয়টা হবে এরকম একটা বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করলো, এই একই বিন্দুতে স্পর্শ করলো আরেকটা বৃত্ত। একটা বিন্দুতেই দুইটা বৃত্ত স্পর্শ করলো, বড় বৃত্তের কেন্দ্র হইল এইটা, ছোট বৃত্তের কেন্দ্র হইল এইটা। তাহলে এই ক্ষেত্রে দেখো, এইটাও কিন্তু এই যে স্পর্শক, এইটাও কিন্তু দুইটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক হলো। কেন? দুইটা বৃত্তের কেন্দ্রই কিন্তু সরল রেখার এক পাশে অবস্থিত। এই ক্ষেত্রে এই স্পর্শকটা হলো বৃত্ত দুইটির সরল সাধারণ স্পর্শক এবং দুইটা বৃত্ত একই বিন্দুতে স্পর্শ করার কারণে এটাকে আমরা বলবো কি, যে সরল সাধারণ স্পর্শক। অবশ্যই সরল সাধারণ স্পর্শক। এবং একই বিন্দুতে স্পর্শ করে যদি বৃত্ত দুটির কেন্দ্র সরলরেখার এক পাশে থাকে তাহলে বৃত্ত দুটি হবে একটা আরেকটাকে অন্তস্থভাবে স্পর্শ করছে। বৃত্ত দুটি কিন্তু একটা আরেকটাকে স্পর্শ করছে। যেহেতু একটা বিন্দুতে সরলরেখা স্পর্শ করছে, সরলরেখা দুইটি বৃত্ত একই বিন্দুতে স্পর্শ করছে, সেই ক্ষেত্রে বৃত্ত দুটি হবে অন্তস্থভাবে স্পর্শ করেছে। আর যদি একটা বৃত্তের কেন্দ্র এক পাশে, আরেকটা বৃত্তের কেন্দ্র যদি হয়
অপর পাশে, আরেকটা বৃত্তের কেন্দ্র যদি হয় অপর পাশে, সেই ক্ষেত্রে এই বৃত্ত দুটি হবে বহিস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির কেন্দ্র এক পাশে থাকলে অন্তস্থভাবে স্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্র যদি সরলরেখার বিপরীত পাশে থাকে তাহলে বৃত্ত দুটি বহিস্থভাবে স্পর্শ করেছে। এই হচ্ছে আমার আসলে খুঁটিনাটি আলোচনা। এই ক্ষেত্রে আমরা আরেকটু বিষয় আলোচনা করে নেব, যেটা একটা বৃত্তকে যদি একটা সরল রেখা স্পর্শ করে তাহলে যেই বিন্দুতে স্পর্শ করলো এটাকে বলবো আমরা স্পর্শবিন্দু। আর বৃত্তের যেই কেন্দ্র এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দিক দিয়ে আমরা যদি একটা রেখাংশ আঁকি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই দিক থেকে আঁকলে এটা হবে একটা ব্যাসার্ধ, এই দিক দিয়ে আঁকলে এটাও হবে একটা ব্যাসার্ধ, এই দিক দিয়ে আঁকলে এটাও হবে একটা ব্যাসার্ধ। কিন্তু যদি এই বৃত্তের কেন্দ্র এবং স্পর্শ বিন্দু এই বরাবর যদি আমরা একটা ব্যাসার্ধ আঁকি তাহলে এই ব্যাসার্ধটাকে আমরা বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই কথাটাই কিন্তু এইখানে আছে, উপপাদ্য 25-এ আছে যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। দেখো এই বৃত্তের কোনো বিন্দুতে, এই যে একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা আছে, কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলতে এই রেখাংশ, সরলরেখাটা, এটা কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। ব্যাসার্ধ হচ্ছে এইটা, এই ব্যাসার্ধের উপর লম্ব হবে কি? স্পর্শক। তো এই কথাগুলি আমরা এবার গাণিতিকভাবে চিহ্নিত চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো এটা হচ্ছে উপপাদ্য 25-এর সাধারণ নির্বাচন। আমরা সাধারণ নির্বাচনের পরে কি করব? প্রথমে একটা চিত্র আঁকবো। চিত্রটা যদি হয় এরকম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি একটি বিন্দু এবং এই পি বিন্দুতে স্পর্শ করছে এরকম একটা স্পর্শক যদি আমরা আঁকি, স্পর্শকটা অবশ্য সরল রেখা, আনলিমিটেড। আমরা যে সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দু নিব, একটা পি বিন্দু আর একটা এদিকে নিলাম টি বিন্দু, বইয়ের মতো করে চিহ্নিত করলাম পিটি। তাহলে কি? পিটি হচ্ছে একটা স্পর্শক। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তের উপর একটা লিখছে বৃত্তের কোন বিন্দুতে বলতে আমার এখানে হবে কি? পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কোনটা? পিটি হচ্ছে স্পর্শক। এই পিটি স্পর্শক কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। ব্যাসার্ধ কোনটা? যদি কেন্দ্র এবং স্পর্শ বিন্দু যোগ করি তাহলেই পাবো আমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের কি প্রমাণ করতে হবে? এই স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে পিটি ও পি এর উপর লম্ব। আমরা সংক্ষেপে লিখতে পারবো। তো বিশেষ নির্বাচনটা একটু যদি লিখি এরকম, বিশেষ নির্বাচনটা তোমরা অবশ্যই চিত্রের নিচে লিখবে। আমি যেহেতু বোর্ডে জায়গা কম, আমি বাম দিকে লিখছি। বিশেষ নির্বাচনটা হবে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তের উপরস্থ পি একটি বিন্দু এবং পিটি একটি স্পর্শক। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি একটি বিন্দু এবং পিটি একটি স্পর্শক। তাহলে এবংটা পরে লিখবো আমরা, উপরস্থ পি একটি বিন্দু, পিটি একটি স্পর্শক এবং ওপি
ওপি স্পর্শবিন্দুগামী 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 ব্যাসার্ধ। মোট কথা হচ্ছে এগুলি এটুকু আমাদের পরিচয় দিতে হবে সাধারণ নির্বাচন অনুসারে। সাধারণ নির্বাচনটা ছিল বৃত্তের কোন বিন্দু, বৃত্তের মানে আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কোন বিন্দুতে আমার হবে কি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক কোনটা পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পিটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শবিন্দু হচ্ছে পি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি, তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ওপি এর উপর লম্ব হবে। তো এটা আমরা লম্ব হবে, এটা আমরা প্রমাণ করব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে পিটি মানে স্পর্শক হচ্ছে পিটি, এটা লম্ব হবে কার উপর, লম্বের চিহ্ন দিব আমরা, লম্ব হবে ব্যাসার্ধের উপর, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ওপি এর উপর লম্ব হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করার জন্য এবার আমরা কি করব, আমাদের একটু অঙ্কন করা লাগবে। অঙ্কন করা লাগবে। অঙ্কন হচ্ছে এখানে আমরা এই পিটি স্পর্শকের উপর অন্য যে কোনো একটা বিন্দু নিব। আমরা ধরে নিলাম এখানে যে কোনো জায়গায় পিটি স্পর্শকের উপরস্থ যে কোনো জায়গায় একটা বিন্দু নিব আমি কিউ বিন্দু। তাহলে এটা লিখতে হবে অঙ্কনের মধ্যে যে পিটি স্পর্শকের উপর যে কোনো স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিই। অঙ্কন কি করলাম, পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ নিলাম। কিউ নেওয়ার পরে আমরা কি করব, এই ও বিন্দু আর কিউ বিন্দু একসাথে যোগ করব। ও বিন্দু আর কিউ বিন্দু যোগ করলাম এবং ও কমা কিউ যোগ করি। এইটুকুই হচ্ছে অঙ্কন। তো অঙ্কন শেষ করার পরে এবার আমাদের লিখতে হবে প্রমাণ। তো প্রমাণটাই হচ্ছে আসলে বোঝার বিষয়। যুক্তি দিয়ে আমরা প্রমাণ করব যে এই পিটি ও পি এর উপর লম্ব। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি আগে আমাদের একটা নিয়ম জানা থাকতে হবে যে একটা বিন্দু থেকে, আমি একটু এদিকে দেখাই, এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা রেখা বা রেখাংশ আছে। তো এই বিন্দু থেকে এই রেখার উপর কিন্তু বিভিন্ন দিক দিয়ে আসা যাবে। ধরো এই দিক থেকে আসা যাবে, এই দিক দিয়ে আসা যাবে, এই দিক দিয়ে আসা যাবে, এই দিক দিয়ে আসা যাবে, এরকম ভাবে আসা যাবে। তো দেখা যাবে কি এই দূরত্বগুলি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হবে এইটা, যেটা লম্ব। এই লম্বটা হয় সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর অঙ্কিত লম্বই হচ্ছে ওই বিন্দু থেকে ওই সরল রেখার উপর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা যদি এইভাবে প্রমাণ করি যে এই ওপি হচ্ছে এই ও বিন্দু থেকে পিটি স্পর্শকের উপর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে এটা যদি বুঝাইতে পারি যে ওপি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলেই বলতে পারবো যে এই পিটি এর উপর ওপি লম্ব, তার মানে ওপি এর উপর পিটি লম্ব। এভাবে আমরা প্রমাণটা সম্পন্ন করব। তো তার জন্য আমরা এটা যে ক্ষুদ্রতম দূরত্ব এটা বোঝানোর জন্য আমাদের অন্য আরেকটা দূরত্ব কিন্তু নিতে হবে, যার কারণে আমি কিউ বিন্দু নিয়ে ও কিউ দূরত্বটা এখানে উপস্থাপন করলাম। তো প্রমাণের শুরুতে আমরা কি লিখব, প্রমাণের শুরুতে আমরা লিখব যে পিটি স্পর্শকের উপরস্থ যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটা স্পর্শক আর বৃত্তের সম্পর্কে আমরা এতক্ষণ কি জানলাম যে একটা বৃত্ত একটা সরল রেখার মধ্যে সম্পর্ক হয় কি, যদি একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে এটা হবে স্পর্শক। আর স্পর্শক মানে কি একটা বিন্দুতে স্পর্শ করবে। কোন বিন্দুতে, শুধু
পি বিন্দুতে। তাহলে পি বিন্দু ছাড়া এই সরল রেখার উপর এদিকে অসংখ্য বিন্দু আছে, এদিকে অসংখ্য বিন্দু আছে। তো অসংখ্য অন্যান্য বিন্দুগুলি কোথায় থাকবে? অবশ্যই বৃত্তকে স্পর্শ করবে না, তার মানে বৃত্তের বাইরে থাকবে। তো এটাই আমরা লিখব যে যেহেতু যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং এই পিটি স্পর্শক থাকার কারণে সুতরাং পিটি স্পর্শকের উপরস্থ, এই পিটি স্পর্শকের উপর অন্য যত বিন্দু আছে, পি বিন্দু ব্যতীত অন্য যত বিন্দু আছে সকল বিন্দু কি করবে? বৃত্তের বাইরে থাকবে। এই কথাটাই আমাদের লিখতে হবে। সুতরাং পি বিন্দু ব্যতীত সুতরাং পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বলতে পারি আমরা। তো অন্য সকল বিন্দু বলতে অন্য সকল বিন্দু না, আমাদের একটা নির্দিষ্ট করতে হবে যে পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ। আশেপাশে অন্যান্য বিন্দুর কথা আমরা বলবো না। পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। এই কথাটা আমাদের বলতে হবে। পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। এটাই হচ্ছে নিয়ম, যেহেতু একটা স্পর্শক একটা বৃত্তকে এক বিন্দুতে স্পর্শ করে এবং বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তাহলে এই পি বিন্দু ছাড়া স্পর্শকের উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। আর বৃত্তের বাইরে থাকবে হিসাবে আমরা বলতে পারি তাহলে কিউ বিন্দুটা কোথায় থাকবে? যেহেতু বৃত্তের বাইরে থাকবে, সুতরাং কিউ বিন্দুটি কোথায় অবস্থিত? কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। তো এই একটা সিদ্ধান্তে আমরা উপনীত হইলাম যে কিউ বিন্দুটা কোথায়? বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে এবার চিন্তা করো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে পরিধির উপর যে বিন্দুগুলি আছে এইটার দূরত্ব কেমন হবে, আর পরিধি অতিক্রম করে আরো বাইরে গেলে ওই দূরত্বটা কেমন হবে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো তোমরা, ও পিটা হবে ক্ষুদ্রতম দূরত্ব আর ও কিউটা হবে বৃহত্তম দূরত্ব। তো এই কারণে আমরা লিখতে পারি অতএব ও কিউটা হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়। এটা লিখবো আমরা। অতএব ও কিউ, যেহেতু কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত সেহেতু ও কিউ কমা দিয়ে লেখো বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়। ও কিউ হচ্ছে কি? ও কিউ এর, সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়। অর্থাৎ আমরা লিখতে পারি ও কিউ গ্রেটার দেন ও পি, অথবা ও পি লেস দেন ও কিউ, এরকম লিখতে পারি। তাহলে এটা কি বোঝা গেল? যে ও কিউ হচ্ছে বড়, ও পি হচ্ছে
ছোট। এখন চিন্তা করো, আমরা যদি কিউ বিন্দুটা আরেকটু এইদিকে নিতাম, অথবা আরেকটু এদিকে নিতাম, আরেকটু এদিকে অথবা এইদিকে নিতাম, তাহলে কিরকম হইতো? তা যে কোনো জায়গায় আমরা কিউ বিন্দুটা যে কোনো জায়গায় নিলেই আমাদের এই শর্তটা কিন্তু হবে, মানে একই কথা এখানে প্রযোজ্য হবে। মানে কিউ বিন্দু যেখানেই থাকুক আমাদের এই সিদ্ধান্তটা কিন্তু বলবৎ থাকবে। তাহলে আমরা বলতে পারি এবং এবং তা, এই যে কথাটা বললাম, এই কথাটা পিটি স্পর্শকের উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। এবং এবং তা এবং তা কি লিখবো আমরা? এবং তা স্পর্শবিন্দু পি ব্যতীত, স্পর্শবিন্দু পি ছাড়া পিটি স্পর্শকের উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। শুধু কিউ বিন্দুটা পি বিন্দুর উপরে না হইয়া এই স্পর্শকের উপরে যে কোনো জায়গায় হইলে এই কথাটা আমরা সত্য বলে ধরে নিতে বাধ্য, কারণ এই অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকে। এবং তা পি বিন্দু ব্যতীত এবং তা পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ কি বললাম, এই যে কথাটা বললাম, ও কিউ গ্রেটার দেন ও পি, এবং তা পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ কিউ বিন্দুটা তুমি যে কোনো অবস্থানে নিলে কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। সকল অবস্থানের জন্য সত্য। তাহলে এই সকল অবস্থানের জন্য যদি সত্য হয়, কিউ বিন্দুটা যে কোনো জায়গায় নিলেই যদি এটা এই ওপি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে তাহলে ওপি যেই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এই ও বিন্দু থেকে পিটি স্পর্শকে আসার মতো সবচেয়ে ক্ষুদ্রতম রাস্তা, বা সবচেয়ে শর্ট রাস্তা, বা ক্ষুদ্রতম দূরত্ব। এটাই আমরা সিদ্ধান্ত নিতে পারি। অতএব কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। এই কথাটা আমরা লিখব। আমরা এতক্ষণ আলোচনার পরে এটা বুঝতে পারলাম যে কিউ বিন্দু যে কোনো জায়গায় যদি নিলে কি হবে, এটা ও কিউ ওপি এর চেয়ে বড় হবে। অর্থাৎ এই পরের কথাটুকু এইদিকে লিখছি, অতএব কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তো ওপি যদি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হয়, তাহলে কি হবে? এই ওপি এবং পিটি একটা আরেকটার উপর লম্ব হবে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পিটি লম্ব ওপি, পিটি লম্ব ওপি আর ওপি লম্ব পিটি, এখানে কিন্তু একটা আরেকটার উপর লম্ব। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পিটি লম্ব ওপি। তাহলে এটি আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত লিখতে পারি, প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে আলোচনা করলাম উপপাদ্য 25। আশা করছি আজকের এই আলোচনা থেকে উপপাদ্য 25 সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছো। তোমরা বাড়িতে তোমাদের বাসায় এই উপপাদ্যটা, এই চিত্রটায় অন্যান্য এইখানে আমি ও পি টি কিউ এই অক্ষরগুলি ব্যবহার করলাম, এই বর্ণগুলি ছাড়া অন্যান্য বর্ণ দিয়ে তোমরা লিখে চর্চা করবে বাড়িতে। তো তোমরা এই উপপাদ্যটা ভালো করে আবার আমার ভিডিওটা পুনরায় দেখে
যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তোমরা ভালো করে শিখে নিবে। উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় থাকে। তো সেই হিসেবে আহ, উপপাদ্যটা গুরুত্ব সহকারে তোমরা শিখে নিবে সেই কামনা করছি। আর পরবর্তী ক্লাসে আমার সাথে যুক্ত থাকবে। আমি উপপাদ্য 26 নিয়ে আলোচনা করব। তোমাদের অষ্টম অধ্যায়ের এটাই হবে সর্বশেষ উপপাদ্য। সেই ক্লাসে আমার সাথে যুক্ত থাকবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।